ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তাই এর আগের ভিডিওতে তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে CC9 যে পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, সেই পেপারটির সিলেবাস, সাজেশন, অ্যান্সার আপলোড করে দিয়েছি। এখন আমরা যে সেকেন্ড পেপারটি রয়েছে ডিএসসিসি 10 মুঘল যুগের ইতিহাস, টাইম পিরিয়ড দেওয়া রয়েছে 1605 থেকে 1750, অর্থাৎ আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীরের রাজত্বকাল থেকে ঔরঙ্গজেবের মৃত্যু 1707 এবং তারপর 1750 পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে পড়তে হবে ডিএসসিসি 10 পেপারে। তা মুঘল যুগের এই পেপারটিতে তোমাদের 6টা ইউনিট রয়েছে। আগে একটু সিলেবাস বুঝে নেব, তারপর আমরা সাজেশনে আসবো, তারপর তার অ্যান্সার নিয়ে আলোচনা হবে। তা দেখো, এখানে 6টা অধ্যায় বা মডিউল বা ইউনিট যাই বলা হয় না কেন, 6টা অংশ রয়েছে, 6টা পার্ট রয়েছে, প্রতিটা পার্ট থেকে প্রশ্ন আসবে। তা একেবারে প্রথম যে পার্টটা রয়েছে উৎস বা উপাদান, এটা CC9 যে পেপারটা ছিল মুঘল যুগের ইতিহাস, সেখানেও কিন্তু প্রথম ইউনিট এটাই ছিল, উৎস বা উপাদান। অর্থাৎ মুঘল যুগের ইতিহাস জানতে গেলে যে ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। মুঘল যুগের বড় যে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল, তার ইতিহাস চর্চা কেমন ছিল, এখানে আব্দুল কাদির বদায়ুনি ছিলেন, মুনতাখাবুল তোয়ারিক লিখেছিলেন, আকবরের বিরোধিতা করেছিলেন, তিনি কোন ধরনের ঐতিহাসিক ছিলেন। এছাড়া মুঘল যুগে যে সমস্ত বিদেশি পর্যটকরা ভারতে বেড়াতে এসেছিলেন এবং ভ্রমণ বৃত্তান্ত লিখে গেছেন, তাদেরও সেই বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত আমাদেরকে পড়তে হবে, যেগুলো বৈদেশিক সাহিত্যিক উপাদান। পাশাপাশি মুঘল সম্রাটরাও অনেকে আত্মজীবনী লিখেছেন ডায়েরির মতো, যেমন বাবরি লিখেছিলেন তুজুকি বাবরি বা বাবরনামা, জাহাঙ্গীর নামা, শাহজাহান নামা, পাতশাহ নামা, এবং একাধিক যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। আবার মুঘল যুগের যে প্রধান যে ভাষা ছিল সেটা ছিল ফার্সি। তা ফার্সি যে সাহিত্য, সেটা নিয়ে অনেক চর্চা হয়। সেই ফার্সি সাহিত্যের ইতিহাস আমাদেরকে কিন্তু জানতে হবে, মুঘল যুগের ঐতিহাসিক উপাদান আমাদেরকে পড়তে হবে। তো এই ইউনিটে এই বিষয়টা রয়েছে। ইউনিট 2তে দেখো জাহাঙ্গীর শাহজাহানের রাজত্বকাল। তো এর আগে আমরা আকবর পর্যন্ত পড়েছিলাম। আকবরের রাজত্বকাল 1605, আকবর মারা যান 1605-এ, এবং শেষ অভিযান ছিল আশিরগড় দুর্গ অভিযান, তারপর তিনি মারা যান। তারপরে জাহাঙ্গীর বসে, জাহাঙ্গীরের ছেলে খসরুকে বসানোর একটা চক্রান্ত চলছিল সিংহাসনে। তা শেষ পর্যন্ত জাহাঙ্গীরই বসেন, আকবর পুত্র, এবং 1605 থেকে 27 পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার সময় উল্লেখযোগ্য ঘটনা তেমন কিছুই না, কারণ তিনি মদ মাংস নিয়ে পড়ে থাকতেন আর মন্ত্রীরা আমলারাই দেশ চালাতেন। এই অবস্থা থেকে তার যে পত্নী নূরজাহান, তিনি ক্ষমতা কিছুটা নিজের হাতে নিয়েছিলেন, সিংহাসনের অন্তরালে বা পিছনে দাঁড়িয়ে তিনি দেশ শাসন করেছিলেন, এবং তার নিজের ঘনিষ্ঠ কিছু লোকজনদের নিয়ে তিনি একটা চক্র গড়ে তোলেন দেশ শাসন করার জন্য, যার নাম নূরজাহান চক্র। তা জাহাঙ্গীরের টাইমে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। আবার জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলাদেশে, প্রপার বাংলাদেশে 12 জন জমিদার তারা বিদ্রোহী হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে। এই 12 জন জমিদারকে বলা হয় 12 ভূঁইয়া, ভূমির মালিক ভূঁইয়া। তো এই 12 ভূঁইয়ার যে বিদ্রোহ, সেটা আমাদেরকে পড়তে হয়। জাহাঙ্গীরের সময়ে উত্তর পশ্চিম সীমান্তের অনেক অংশ সাম্রাজ্যের হাতছাড়া হয়ে যায়, কাবুল কান্দাহার হাতছাড়া হয়ে যায়, সেগুলো পড়তে হয়। এরপর আসি শাহজাহান। শাহজাহান সিংহাসনে বসছেন 1627 থেকে তিনি 59 পর্যন্ত রাজত্ব করছেন। এখন শাহজাহানের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা কিছু আছে, যেমন তার প্রথম উল্লেখযোগ্য ঘটনা মধ্য এশিয়া নীতি। তিনি মধ্য এশিয়ার যে বল্ক বাদাকশান, যার বর্তমান অবস্থান ইরাক, ইরান, এগুলো জয় করার প্ল্যান করেছিলেন। ভারতে বসে, দিল্লিতে বসে ইরাক, ইরান জয় করবেন, এমন একটা টার্গেট তিনি নিয়েছিলেন শাহজাহান। তার এই মধ্য এশীয় নীতি, এটা কিন্তু প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। শাহজাহান শান্তিপূর্ণভাবে সিংহাসনে ছিলেন এবং মুঘল সাম্রাজ্যের সেই সময় স্বর্ণযুগ চলছিল। মুঘল রাজবাড়ি প্রচুর অর্থের প্রাচুর্য রয়েছে, এই জন্য শাহজাহান একেবারে বহাল তবিয়াতে রাজত্ব করেন অনেক দিন। তিনি পুরোপুরিভাবে বড় বড় স্থাপত্য, বড় বড় যে রাজপ্রাসাদ, স্মৃতিস্তম্ভ, এইগুলো নির্মাণের দিকে খুব নজর দেন। অনেক কিছু স্মৃতিস্তম্ভ বা অনেক স্থাপত্য, মুঘল মসজিদ, প্রাসাদ, অট্টালিকা, এগুলো কিন্তু তৈরি হয়, মিনার, খানকা, এগুলো সব শাহজাহানের টাইমটাই তৈরি হয়। এই জন্য তাকে এজ অফ বিল্ডার বলা হয়। তিনি নির্মাণকর্তা ছিলেন। মুঘল সাম্রাজ্যের যত স্থাপত্য এখন ভারতবর্ষে রয়েছে, তার বেশিরভাগটাই তৈরি হয়েছে শাহজাহানের সময়।
বড় মসজিদ, জামা মসজিদ তৈরি করেছিলেন, তাজমহল তৈরি করেছিলেন, আরও একাধিক কিছু। তা এই সময়টা অর্থাৎ শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যের কি বিকাশ ঘটছে সেটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, এটা আসবেই। আবার দেখো এখানে জাহাঙ্গীরের সময় একটা বিষয়ে এড়িয়ে যাওয়া হয়েছে, সেটি হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকালে চিত্রশিল্পের ব্যাপক অগ্রগতি ঘটে। সে বাবরের রাজত্বকাল থেকেই বাবর মধ্য এশিয়া থেকে আসেন সমরখন্দ, এবং তিনি সাথে করে নিয়ে আসেন মীর সামাদকে, শিল্পী। হুমায়ুন পারস্যে পলাতক ছিলেন অনেক দিন, সেখান থেকে যখন দেশে ফেরেন সেখান থেকেও যে বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী তাকে নিয়ে আসেন, এনে নিজে কারখানা বানিয়ে সেখানে চিত্রশিল্পীদের দিয়ে প্রতিকৃতি অঙ্কন বা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন এগুলো কিন্তু শুরু হয়। অর্থাৎ চিত্রশিল্পের ব্যাপক চর্চা শুরু হয়েছিল মুঘল যুগে। বাবরের সময় থেকে শুরু হয়, হুমায়ুনের সময়ও ছিল, আকবরের সময় অনেক ভালো ভালো গ্রন্থ যেগুলো ছিল, রজমনামা বা হামজানামা, হ্যাঁ, এই সমস্ত গ্রন্থগুলোর অলঙ্করণের কাজ শুরু হয়। গ্রন্থ পৃষ্ঠার যে চারিদিকে যে বর্ডার এরিয়া, সেখানে পার চিত্রণ বা অনুচিত্রণ, ক্ষুদ্র মাপের যে চিত্রণ শিল্প, সেটা কিন্তু চর্চা শুরু হয়। আর জাহাঙ্গীরের সময় এসে স্বর্ণযুগ মুঘল চিত্রকলার। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, হয় চিত্রকলা নয় স্থাপত্য ভাস্কর্য, একটা কিন্তু পরীক্ষায় আসবে। তো এবার তোমাদের সাজেশন অনুযায়ী কিন্তু চিত্রকলাই বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল জাহাঙ্গীরের রাজত্বকালের ঘটনা, শাহজাহানের রাজত্বকালের এই ঘটনা। আর একটা বিষয় যেটা পড়তে হবে দুজনের সময়, আকবর 50 বছর রাজত্ব করে যান, কিন্তু সেই সময় তিনি মুঘল প্রশাসনকে ইস্পাতের মতো শক্ত ভিত্তির উপরে তৈরি করে দিয়ে গিয়েছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম, প্রশাসনিক ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সব কিছু একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে তৈরি করে রেখে দিয়ে গেছিলেন। তাই কী ছিল সেই পরিকাঠামো ব্যবস্থা? মনসবদারি ব্যবস্থা, আর তাকে কেন্দ্র করে জায়গিরদারি ব্যবস্থা। তো এই দুই ব্যবস্থার অবনতি ঘটছে এই জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে। অর্থাৎ এই সময় যে বিবর্তন বা পরিবর্তনগুলো আসছে মনসবদারি এবং জায়গিরদারি প্রথা, সেটা এখানে আলোচনা করতে হবে, আমাদেরকে জানতে হবে। এবং জায়গিরদারি ব্যবস্থার ক্ষেত্রে বলা যায় ব্যাপক সংকট তৈরি হচ্ছে। তোমরা এটাও জানবে যে এই জায়গিরদারি সংকটকে কেন্দ্র করেই কিন্তু এই সাম্রাজ্য ভেঙে পড়ে। দেখো এরপরে আমাদেরকে পড়তে হচ্ছে ঔরঙ্গজেব। তিনি ভাইয়েদের হত্যা করে সিংহাসনে বসেন, শাহজাহান পিতা শাহজাহানকে বন্দি করে। এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে অনেক কিছু ঘটনা ঘটছে। 1659 সিংহাসনে বসে 1707 পর্যন্ত এই ঔরঙ্গজেব রাজত্ব করেন। এক প্রকার আকবরের পরে ঔরঙ্গজেবই অনেক দিন কিন্তু সম্রাট ছিলেন দেশের এবং রাজত্ব করেছিলেন। তাতে আর বেশিরভাগ সময়টা, 50 বছরের রাজত্বকালের বেশিরভাগ সময়টা মানে 25 বছরের মতো তিনি দক্ষিণ ভারতে ছিলেন। শেষ 25 বছর তিনি ছিলেন দক্ষিণ ভারতে। কেন ছিলেন? তার প্রধান কারণ বিজাপুর আর গোলকুন্ডা, এই দুটো জয় করার জন্য, আর পাশে মহারাষ্ট্রে যে শিবাজি ছিল সেই শিবাজিকে দমন করা। তা গোলকুন্ডা বিজয়পুর তিনি দখল করতে পেরেছিলেন, কিন্তু শিবাজিকে আর দমন করা হয়নি। তা বাকি জীবনটা তিনি ওখানেই থাকেন এবং 1707 আহম্মদনগরে তিনি কিন্তু মারা যান, তার দিল্লিতে আর ফেরা হয়নি। তা ঔরঙ্গজেবের রাজত্বকালে তার এই যে দাক্ষিণাত্য নীতি, দক্ষিণ ভারতের নীতি, এটাই আমাদের সব থেকে বেশি পড়তে হয়। কারণ ঔরঙ্গজেবের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এই দাক্ষিণাত্য নীতি, যে নীতি তাকে ক্ষতের সৃষ্টি করে এবং তার সাম্রাজ্যের সমাধি হয়, তারও কিন্তু সমাধি হয়। এছাড়া ঔরঙ্গজেব গোড়া হিন্দু বিদ্বেষী ছিলেন, অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছেন প্রকাশ্যে, একেবারে সরকারি তরফে। তাই তার এই যে হিন্দু বিরোধী নীতি, এই নীতির কারণে ভারতের অনেক হিন্দু সম্প্রদায় কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করে। যেমন শিখরা প্রথম বিদ্রোহ করেছিল, কারণ এই ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করছেন। এই কারণে শিখদের সাথে তার একটা বিরাট বিরোধিতা জায়গা তৈরি হচ্ছে। আবার জাট ছিল, মথুরার জাট, এই জাটরা ছিল কৃষক সম্প্রদায়, তাদের সাথেও তারাও বিদ্রোহ ঘোষণা করে। এবং এইভাবে দেখা যায় যে ঔরঙ্গজেবের রাজত্বকালে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকরা বিদ্রোহ করছে। এই বিষয়টার উপরে আলাদা গবেষণা হয়, বই হয়, এবং MA লেভেলে অনেক পড়াশুনো করতে হয় যে মুঘল সাম্রাজ্যের যে সমস্ত কৃষক বিদ্রোহ রয়েছে। মুঘল সাম্রাজ্যের কৃষক বিদ্রোহের ইতিহাস নিয়ে লিখেছেন গৌতম ভদ্র, বড় বই রয়েছে। ইরফান হাবিবও আলোচনা করেছেন। মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বারে বারে কৃষকরা বিদ্রোহ করেছে। কেন? কারণ মুঘলদের যে রাজস্ব ব্যবস্থা সেটা ছিল খুব চড়া, কৃষকদের বেশিরভাগটা তাদের শোষণ করে নেওয়া হতো।
এই সময় বারে বারে দেখা গেছে যে কৃষকরা তো বিদ্রোহ করছে, জমিদাররাও করছে। মুঘল যুগে জমিদারি প্রথা গড়ে ওঠে, জমিদাররাও বিদ্রোহ করছে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে, এবং জমিদার তার প্রজাদেরকে সাথে নিয়ে একসাথে জোট বেঁধে এই বিদ্রোহ করছে। বিরল একটা ঘটনা, মানে জমিদার এবং প্রজা একসাথে বিদ্রোহ করছে। তা এই সমস্ত কারণে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। আরও একাধিক কারণ, বিদেশি আক্রমণ হয়, নাদির শাহের আক্রমণ, আহমদ শাহ আবদালির আক্রমণ। সাম্রাজ্যে এত বড় সাম্রাজ্যকে মেনটেন করার মতো যোগ্য শাসক ঔরঙ্গজেবের পরে আর কেউ আসেনি। এটাই প্রধান কারণ বলেই আমি মনে করি যে আকবর বা শাহজাহানের মতো যদি কোনো সম্রাট ঔরঙ্গজেবের পরে আসতেন তাহলে মুঘল সাম্রাজ্য হয়তো আরও কিছুদিন টিকে থাকতো, কিন্তু তেমন যোগ্য সম্রাট আর আসেননি, মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর যে সমস্ত সম্রাটরা 2 বছর 4 বছর 5 বছর করে সব বসেছিলেন, সব অযোগ্য ছিলেন, এবং এদের সময়ে সাম্রাজ্যের যে সীমানা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং একেবারে ক্ষুদ্র একটা জায়গায় শেষ পর্যন্ত এসে দাঁড়িয়ে যায়। 1750 নাগাদ দেখা যায় শুধু ওই দিল্লি তার পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর ভারতের কিছুটা অংশ এই মুঘল সাম্রাজ্য টিকে ছিল, আর বাদবাকি সমস্ত জায়গা, বাইরের সমস্ত জায়গা কিন্তু স্বাধীন হয়ে গিয়েছিল। তাই এই অষ্টাদশ শতক নিয়ে অনেক প্রশ্ন আছে যে এই অষ্টাদশ শতকে যে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোর উত্থান হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, এটা আমাদেরকে সিলেবাসে পড়তে হবে। আঞ্চলিক শক্তির মধ্যে এখানে বাংলার উত্থান আছে মুর্শিদ কুলির নেতৃত্বে। ঔরঙ্গজেবের রাজত্বকালেই তার একজন কর্মচারী ছিলেন এই মুর্শিদ কুলি, তাকে বাংলায় পাঠানো হয় রাজস্ব আদায় করার জন্য 1717 নাগাদ। তো এই মুর্শিদ কুলি পরবর্তীতে স্বাধীন হয়ে যায় ঔরঙ্গজেব মারা যাওয়ার পর, এবং বাংলাদেশে একটা স্বাধীন সুলতানি বা একটা সাম্রাজ্য তিনি তৈরি করেন, নবাব মুর্শিদ কুলি খান। তাহলে একটা আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে বাংলাদেশে। আবার অযোধ্যাতেও একটা সুজাউদ্দৌলার নেতৃত্বে সেখানে একটা আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে। হায়দ্রাবাদে মীর নিজাম সিনকিলিস খা, তার নেতৃত্বে সেখানে একটা নবাবী বংশের উত্থান ঘটছে। মহীশূরে হচ্ছে, শিখ সাম্রাজ্যে হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে। এটার পরে কিন্তু প্রথমেই আমাদের প্রশ্ন রয়েছে, এটা আমাদেরকে পড়তেই হয়, সিলেবাসে রয়েছে। এছাড়া বাংলার উত্থান কিভাবে হয়, হায়দ্রাবাদ বা অযোধ্যার উত্থান, এগুলো তো আলাদা টিকা প্রশ্ন হিসেবে আসেই। তা দেখা যায় যে বিভিন্ন কারণে মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে। তাহলে এই পতন নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ বিভিন্ন কারণ বলেই অনেক বিতর্ক, এবং এই বিতর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিকদের মধ্যেও তর্ক বিতর্ক রয়েছে। কেউ কেমব্রিজ গোষ্ঠীরা, ঐতিহাসিকরা, তাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। আলিগড় যে মুসলিম বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশ, সেখানকার যে ইরফান হাবিবকে কেন্দ্র করে যে মুসলিম ঐতিহাসিক গোষ্ঠী আলিগড় ইউনিভার্সিটি, সেই গোষ্ঠীর একটা আলাদা মতামত রয়েছে। ভারতের জাতীয়তাবাদী যারা ঐতিহাসিক রয়েছেন তাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। এইভাবে একটা পতনকে কেন্দ্র করে কিন্তু একটা বিতর্ক রয়েছে, সেই বিতর্ক আমাদেরকে পড়তে হয়। আবার মুঘল সাম্রাজ্যের পতনের এই যে ব্যাপারটা বলছি, এটা কিন্তু আমাদের পরের ইউনিটেই পড়তে হচ্ছে, সংকটের সূচনা। এই সংকটের সূচনা কখন ঘটছে? ঔরঙ্গজেবের রাজত্বের পরে। ঔরঙ্গজেব শিবাজিকে দমন করতে গিয়ে তিনি আর ব্যর্থ হয়ে ফিরে আসছেন, মানে সেখানেই মারা যাচ্ছে না, শিবাজিকে কিন্তু দমন করা হচ্ছে না। আর মহারাষ্ট্রের ইতিহাসে শুধু শিবাজির ইতিহাসই নয়, শিবাজি মারা যাওয়ার পর তার যে প্রধানমন্ত্রী পেশোয়া বালাজি বিশ্বনাথ, তিনি 20 বছর পেশোয়া ছিলেন এবং মারাঠা সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছেন। শিবাজির বংশধর এমনি বসে আছেন সিংহাসনে, আর তার প্রধানমন্ত্রী পেশোয়া বালাজি বিশ্বনাথ, তিনি মারাঠা সাম্রাজ্যের বিস্তার করছেন। তিনি শিবাজির ভূমিকা নিচ্ছেন একেবারে প্র্যাকটিক্যালি। তার মৃত্যুর পর প্রথম বাজিরাও, তিনি তো একেবারে সে মহাবীর, বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন মারাঠা সাম্রাজ্য। দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও, এরকম অনেক পেশোয়াদের রাজত্বকাল আমাদের কিন্তু রয়েছে, এগুলো আমাদেরকে পড়তে হবে এই শিবাজির অংশে। এছাড়া শিবাজির কীভাবে উত্থান হলো মহারাষ্ট্রে সেটা পড়তে হয়। শিবাজি একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, সেই শাসন ব্যবস্থার প্রকৃতি কেমন ছিল এটাও আমাদেরকে পড়তে হয়। তাহলে যেটা বলছিলাম যে মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে বিভিন্ন কারণে, সংকটের সূচনা আমাদের 4 নম্বর ইউনিটে পড়তে হচ্ছে। এখন এই সংকটের অনেক কারণ আছে, আলাদা আলাদাভাবে কারণ আসতে পারে। যেমন ঔরঙ্গজেবের যে ধর্মনীতির জন্য তো অনেকে বিদ্রোহ করে, অনেক কৃষকরা, তাহলে তার ধর্মনীতি কতটা দায়ী ছিল, ঔরঙ্গজেবের ধর্মনীতি নিয়ে আলাদা করে পড়তে হয়। এছাড়া এই শিখদের বিদ্রোহ কতটা ভূমিকা নিচ্ছে, জাট সতনামি বুন্দেলা বিদ্রোহ, এবং আহমদ শাহ আবদালির আক্রমণ, নাদির শাহের আক্রমণ, এই সমস্ত বিভিন্ন কারণ পড়তে হয়। পাশাপাশি বড়তে পড়তে হয়, মানে বড় প্রশ্নে আমাদেরকে পড়তে হবে মুঘল সাম্রাজ্যের পতনের উপরে। প্রায় 5-7টি প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের উপরে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি, এটা একটা প্রশ্ন।
মুঘল সাম্রাজ্যের পতন সংক্রান্ত আলীগড় ঐতিহাসিকদের যে বিতর্ক, এটা একটা প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী? যেমন সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ কতটা দায়ী ছিল, ঠিক সেই রকম ঔরঙ্গজেব কতটা দায়ী, এটা আমাদের একটা বড় প্রশ্ন। আবার মুঘল সাম্রাজ্যের পতনে যে মেন যে বিষয়টা ছিল, মুঘল সাম্রাজ্যের চালিকা শক্তি ছিল এই জায়গিরদারি প্রথা, মানসবদারি প্রথা। তাই এই যে জায়গিরদারি প্রথার সংকট এবং তাকে কেন্দ্র করে পুরো অর্থনৈতিক বিপর্যয় এবং মুঘল সাম্রাজ্যের পতন, তাহলে জায়গিরদারি সংকট কতটা ভূমিকা নিয়েছিল, এটা একটা বড় প্রশ্ন। আর সামগ্রিকভাবে অর্থনৈতিক যে সংকট, তার জন্য মুঘল সাম্রাজ্যের পতন, তাহলে অর্থনৈতিক কারণ কতটা দায়ী, এটা একটা বড় 20 নম্বরের প্রশ্ন। আবার মুঘল সাম্রাজ্যের পতনে কৃষক বিদ্রোহ কি ভূমিকা নিয়েছিল, এটা একটা প্রশ্ন। আবার কৃষকদের মধ্যে বর্ণ এবং জাতি, এটা একটা ফ্যাক্টর কাজ করেছিল। বিভিন্ন কৃষকরা যে ঐক্যবদ্ধ হয়েছিল বর্ণ গোষ্ঠী অনুযায়ী, তাহলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এটা একটা আলাদা 20 নম্বরের প্রশ্ন। তাহলে এক পতনকে ঘিরে রয়েছে 4-5টা প্রশ্ন, এগুলো আমাদের সবই পড়তে হবে ইউনিট 4-এ। এরপর দেখো রয়েছে 5-এ সমাজ ও অর্থনীতি, অর্থাৎ এই যে টাইমটা 1605 থেকে 1750, এই সময়টা মুঘল যুগে গ্রাম সমাজের গঠন কেমন ছিল, গ্রামের বড় লোক, গরিব লোক, নিচু লোক, এদের যে স্তর বিন্যাস, এটা কেমন ছিল। অভিজাত যারা ছিল, মুঘল সাম্রাজ্যের যারা প্রশাসক, অভিজাত বর্গ, আমির ওমরাহ, তাদের গঠনটা কেমন ছিল, সেটাও আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। মুঘল যুগের সামাজিক যে জীবন কেমন ছিল, গ্রামের যে সামাজিক জীবন, গ্রাম্য জীবন, সেটা কেমন ছিল, সমাজের অংশে আমাদেরকে পড়তে হয়। এগুলো ইউনিটে রয়েছে, সিলেবাসে রয়েছে। অর্থনীতি, মুঘল যুগের কৃষি অর্থনীতি, বিশেষ করে মুঘল যুগের যে ব্যবসা বাণিজ্য আমাদেরকে ভালো করে পড়তে হয়, এবং মুঘল যুগের যে বৈদেশিক বাণিজ্য, সামুদ্রিক বাণিজ্য, যেটা ভারত মহাসাগরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। এই সময় মানে এই 1700 সালের পরপরই কিন্তু বিদেশি শক্তিগুলো ভারতবর্ষে চলে আসছে, মানে বিদেশি ইংরেজ কোম্পানি বা বিদেশের পাশ্চাত্যের বিভিন্ন দেশের কোম্পানি। তখন ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, প্রতিটা দেশই বাণিজ্য করার জন্য আলাদা আলাদা কোম্পানি তৈরি করে ফেলেছে বণিকরা। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কিন্তু সব ভারতে ঢুকছে এবং এই ভারত মহাসাগরে তারা আধিপত্য স্থাপন করছে। মুঘলদের সাথে তাদের বিরোধিতা হচ্ছে, বিভিন্ন জায়গায় চুক্তি হচ্ছে, অর্থাৎ একটা বাণিজ্যিক কার্যকলাপ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে ঘিরে হচ্ছে। তাহলে এই ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি বড় প্রশ্ন হিসাবে পড়তে হবে, যেটা মুঘল যুগের বৈদেশিক বাণিজ্যের উপরে রয়েছে। বাণিজ্যের অংশে আমাদের এটা পড়তে হয়। এবং এই বৈদেশিক বাণিজ্যে ডাচ বণিকরা কি ভূমিকা নিচ্ছে, ফরাসি বণিকরা কি ভূমিকা নিচ্ছে, ইংরেজ বণিকরা কি ভূমিকা নিচ্ছে, এগুলো পড়তে হবে। মুঘল যুগে মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, মুঘল যুগের রাজস্ব ব্যবস্থা, যেটা আমরা এর আগে আকবরের রাজত্বকালে পড়ছি, যে ভূমি রাজস্ব ব্যবস্থার সিস্টেমগুলো কী কী ছিল, জাপ্তি, নশক্রতা, আইনি দহশালা, এরকম নানা রকম ব্যবস্থা রয়েছে। তো এগুলো সবই আমাদের এই অর্থনীতির অংশে পড়তে হবে এবং সমাজের অংশে পড়তে হচ্ছে। 6 হচ্ছে ধর্ম ও সংস্কৃতি। মুঘল যুগে ধর্ম বলতে ইসলাম ধর্মের মধ্যে থেকে যে সুফিবাদ সুলতানি যুগে শুরু হয়েছিল, সেই সুফি ধর্ম বর্তমান পরিস্থিতিতে কি আপডেট আছে তার। মুঘল যুগে সুফি ধর্মের যে সিলসিলাগুলো রয়েছে, চিস্তি, সুরাবর্দী, সেগুলোর অবস্থা কেমন, বিভিন্ন যে কাল্ট বা আঞ্চলিক মতবাদ গড়ে উঠেছিল, সেই মতবাদগুলো কী কী ছিল, সহজিয়া, মরমিয়া, এই সমস্ত মতবাদগুলো পড়তে হবে। ভক্তি আন্দোলন কোন পর্যায়ে ছিল, বিশেষ করে বাংলাদেশে তখন ভক্তি আন্দোলনের একটা জোয়ার আসে। সুলতানি যুগে ছিল চৈতন্যদেবের নেতৃত্বে, আর মুঘল যুগে এসে তার মৃত্যুর পর তার যে সমস্ত শিষ্যরা ছিল চৈতন্যদেবের, তাদেরকে কেন্দ্র করে এক একটা সম্প্রদায় গড়ে ওঠে আলাদা আলাদা। গৌড়ীয় সম্প্রদায়, নবদ্বীপীয় সম্প্রদায়, আসামীয় সম্প্রদায়, রাধারানী সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়। শুধুমাত্র তার ভক্তরা, শিষ্যরা যারা ছিলেন, তাদেরকে কেন্দ্র করে এইভাবে এক একটা সম্প্রদায় গড়ে ওঠে। অর্থাৎ বাংলাদেশে বৈষ্ণব ভক্তি আন্দোলনের একটা জোয়ার তো আসে, আর অনেক সম্প্রদায়ের সৃষ্টি হয়। এই অংশটাও আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ধর্মের অংশে। আর সংস্কৃতি বলতে শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, যেটা শাহজাহানের সময় ব্যাপক আকার ধারণ করেছিল। মুঘল যুগের যে তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ, শীষমহল, ফতেপুর সিক্রি, আকবরের যে পঞ্চমহল, আকবরের সমাধি, এরকম সেকেন্দ্রাবাদে যা কিছু আছে মুঘল যুগে, সব কিছু নিয়ে হচ্ছে এই সংস্কৃতি। এই অংশে আমাদের এটা পড়তে হবে। তো এই ছিল সিলেবাস। এই অংশে যে প্রশ্নগুলো বললাম, এটাই তোমাদের সাজেশান। শুধু আগের বছর 2025-এ যে লাস্ট ইয়ার পরীক্ষাটা হয়েছে,
সেখানে যে প্রশ্নগুলো বড়তে পড়ে গেছে শুধু সেইগুলোকে বাদ দিয়ে আর বাকি বড় বড় প্রশ্ন সিলেবাস ওয়াইজ তোমাদেরকে পড়তেই হবে। যে কোনো প্রশ্ন 20তে বড়তে আসতে পারে। তা আমি এই যে সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি CC10, এই পেপারটার একটু বড়, মানে যদি তোমাদের 9 নম্বর পেপারের সাথে এটাকে কম্পেয়ার করো দেখবে 10 নম্বর সিলেবাসটা একটু বড়, মানে সেই একই ব্যাপার দুটো পেপারেই 6টা ইউনিট আছে, কিন্তু ইউনিটের মধ্যে যা আছে সেই হিসাবে দেখতে গেলে এই পেপারটা একটু বেশি বড়। তাই ওখানে তোমাদের CC9 যেটা রয়েছে DS CC9, সেখানে কিন্তু আমি মাত্র 10টা প্রশ্ন বলেছিলাম, কিন্তু এখানে একটু 12-14টা প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। এবং এখানে বলে রাখি, বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা এখনই ক্লিক করলে দেখবে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া আছে। অনেক প্রশ্ন এমন আছে হয়তো 10 নম্বরের অ্যান্সার দেওয়া আছে, যেহেতু তোমাদের আগে এগুলো 10 নম্বরের প্যাটার্নে পরীক্ষা হচ্ছিল পুরনো CBCS সিলেবাসে, আর তোমরা CCF সিলেবাসে পড়ছো। তো এই জন্য 10 নম্বরের অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, ওগুলো আমি খুব দ্রুত 20 নম্বরের আবার যে অ্যান্সার নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। এই জন্য চিন্তার কিছু নেই, এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। সাজেশনটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স DSCC10 সাজেশন 2026, গ্রুপ বি, মার্কস 20। 3টি বড় প্রশ্ন লিখতে হবে 20 নম্বরের, 60 নম্বর, এবং পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন এখানে দেখবে। অষ্টাদশ শতক কি অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল? এই প্রশ্নটা কিভাবে আসছে না, একদিকে মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে, অন্যদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষের সার্বিক ক্ষেত্রে অবনতি দেখা দিচ্ছে। তাই এই যুগটাকে অন্ধকারাচ্ছন্নের যুগ বলা যায় কি না তা নিয়ে বিতর্ক। প্রথমেই রয়েছে 100% পরীক্ষায় তোমাদের এটা আসবেই। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো। ঔরঙ্গজেব থেকে এই একটাই প্রশ্ন তোমরা পড়বে। শাহজাহান থেকে পড়বে শাহজাহানের মধ্য এশিয়া নীতি ব্যাখ্যা করো। পরেরটি জায়গিরদারি সংকট সম্পর্কে আলোচনা করো। পরেরটি ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি লেখো। শিবাজির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা কী ছিল। পরেরটি অষ্টাদশ শতকে ভারতে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান লেখো। পরেরটি মুঘল সাম্রাজ্যের পতনে অর্থনৈতিক সংকট ব্যাখ্যা করো। পরেরটি মুঘল চিত্রশিল্পের অগ্রগতি সম্পর্কে লেখো। পরেরটি মুঘল শিখ দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। পরেরটি মুর্শিদ কলিকার ভূমি রাজস্ব ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় বলা যায় 100% আসবে। ঔরঙ্গজেবের রাজপুত নীতি, ঔরঙ্গজেব থেকে আরেকটি প্রশ্ন। প্রথম বাজিরায়ের কৃতিত্ব ও হিন্দু পাতশাহী, পেশোয়াদের থেকে এই একটি প্রশ্ন তোমরা পড়বে। এবং বাংলায় বৈষ্ণব ভক্তি আন্দোলনের বর্ণনা দাও। আরেকটি প্রশ্ন, মুঘল যুগের নগরায়নের বিকাশ সম্পর্কে লেখো। 16টা প্রশ্ন এখানে রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তরের বেশিরভাগটাই তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। গ্রুপ এ, মার্কস 5, 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। 15 নম্বর পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। নূরজাহান চক্র, চৌথ ও স্বদেশমুখী, অযোধ্যার উত্থান, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন, অথবা হায়দ্রাবাদের উত্থান সম্পর্কে লেখো। জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলার অগ্রগতি। পরেরটি জিজিয়া কি, মুঘল যুগের প্রযুক্তি, সুরাট বন্দরের গুরুত্ব, ভারত মহাসাগরীয় বাণিজ্যে ডাচ বণিকদের ভূমিকা, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ভূমিকা, জমা ও হাসিলের পার্থক্য, এটা জায়গিরদারি ব্যবস্থার মধ্যে একটা টিকা। 12 ভূঁইয়া কারা ছিলেন, জাট কৃষক বিদ্রোহ, সৎনামী কৃষক বিদ্রোহ, এই দুটির মধ্যে একটা অবশ্যই আশা করি আসবে, জাট কৃষক বিদ্রোহ, সৎনামী কৃষক বিদ্রোহের মধ্যে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।